যে মন্দিরটি দেখছেন সে মন্দিরটির নাম কান্তজিউ মন্দির। একে কান্তজির মন্দির বা কান্তনগর মন্দিরও বলা হয়। মন্দিরটি বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত। এটি একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মিত করেন। এখানে মন্দিরটির বিশেষত্ব, কারণ সাধারণত কৃষ্ণের সাথে রাধার মূর্তি রেখেই মন্দির স্থাপন করা হয়, যাকে বলা হয় রাধাকৃষ্ণের মন্দির। কিন্তু এই মন্দিরটি কৃষ্ণের সাথে রুক্মিণীকে রেখে নির্মিত করা হয়। উল্লেখ্য, কৃষ্ণের 8 জন প্রধান স্ত্রী ছিলেন, যাদের প্রথম স্ত্রী হলেন রুক্মিণী। আর রাধা কৃষ্ণের যে প্রেম সেটা দৈবিক হলেও বৈষ্ণব ধর্ম মতে কৃষ্ণের সাথে রাধার কখনোই আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়নি, কিন্তু তাদের মধ্যে প্রেম ছিল। কৃষ্ণ হলো ভগবানের প্রতীক আর রাধা হলো প্রকৃতির প্রতীক। তো রাধাকৃষ্ণের মিলন, রাধাকৃষ্ণের প্রেম মানে প্রকৃতির সাথে ঈশ্বরের মিলন। এছাড়াও কৃষ্ণ 16,100 জন কুমারী নারীকে কোনো এক অসুরের হাত থেকে উদ্ধার করে তাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়ে সমাজে স্বীকৃতি দেন। কান্ত শব্দের অর্থই কৃষ্ণ। 1704 সালে মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1752 সালে। 1722 সালে রাজা প্রাণনাথ মারা যাওয়ার পরে তার পোষ্যপুত্র মন্দিরটির নির্মাণ কাজ চালিয়ে যান। মন্দিরটি নবরত্ন বা 9টি শিখর ছিল, কিন্তু 1897 সালে সংঘটিত একটি ভূমিকম্পই সবগুলো ধ্বংস হয়ে যায়। এই মন্দিরে বাংলাদেশের সর্ববৃহৎ টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে। পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে। সুদূর ইরান থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দিরের নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য। মন্দিরের দক্ষিণ দিকে নয়াবাদ নামক একটি গ্রামে রাজা প্রাণনাথ নির্মাণ শিল্পী এবং শ্রমিকদের বসবাসের জন্য জমিদান করেন। এই শ্রমিকদের বেশিরভাগই ছিলেন ইসলাম ধর্মাবলম্বী, তাই ধর্মীয় প্রার্থনা পালনের জন্য তারা নয়াবাদ মসজিদ নির্মাণ করেন এবং এই একই এলাকায় আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে খ্যাতি অর্জন করে। প্রতি বছর শীতের শুরুতে মন্দির প্রাঙ্গণে 1 মাসব্যাপী রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা চলাকালীন সময়ে অনেক তীর্থযাত্রী ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মন্দিরে তীর্থযাত্রা করেন। দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের পশ্চিমে ঢেপা নদীর তীরবর্তী গ্রামে এই মন্দিরটি অবস্থিত। কান্তনগর গ্রাম নামে গ্রামটি। শুরুতে মন্দিরের উচ্চতা ছিল 70 ফুট। 1897 খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পের কবলে পড়লে এর চূড়াগুলো ভেঙে যায়। 20 শতকের শুরুর দিকে মহারাজা গিরিজনাথ মন্দিরের ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো সংস্কার করা যায়নি। মন্দিরের বাইরের দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রায়িত করা হয়েছে। পুরো মন্দিরে প্রায় 15,000-এর মতো টেরাকোটা টালি রয়েছে। উপরের দিকে 3 ধাপে উঠে গেছে মন্দিরটি। মন্দিরের চারদিকে সবগুলো খিলান দিয়েই ভেতরের দেবমূর্তি দেখা যায়। মন্দিরের প্রাঙ্গণ আয়তাকার হলেও পাথরের ভিত্তির উপরে দাঁড়ানো 50 ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার। নিচতলার সকল প্রবেশ পথে বহু খাদযুক্ত খিলান রয়েছে। 2টো ইটের স্তম্ভ দিয়ে খিলানগুলো আলাদা করা হয়েছে। স্তম্ভ দুটো খুবই সুন্দর এবং সমৃদ্ধ অলঙ্কারযুক্ত। মন্দিরের পশ্চিম দিকের দ্বিতীয় বারান্দা থেকে সিঁড়ি উপরের দিকে উঠে গেছে। মন্দিরের নিচতলায় 21টি এবং দ্বিতীয় তলায় 27টি দরজা খিলান রয়েছে, তবে তৃতীয় তলায় মাত্র 3টে করে রয়েছে। মন্দিরটির 4টি ধার আছে এবং পুরো মন্দির জুড়ে পোড়ামাটির টেরাকোটা বিদ্যমান, যে টেরাকোটা রামায়ণ ও মহাভারতের গল্প বলে। রামায়ণ ও মহাভারতের সকল দৃশ্যপট এই টেরাকোটাতে সুন্দরভাবে সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই জন্য এক শৈল্পিক নিদর্শন। প্রাচীন ভারতে বা এখনও দক্ষিণ ভারতের অনেক মন্দিরে কামাসূত্রের বিভিন্ন দৃশ্যপট ফুটিয়ে তোলা হয়, কিন্তু এই মন্দিরে এরকম কোনো কিছুই নেই। আমি প্রথমে যখন দূর থেকে দেখি ভাবছিলাম এই মন্দিরের ঘিরেও বোধহয় সেই কামাসূত্রের বিভিন্ন অঙ্গভঙ্গি, বিভিন্ন প্রতিকৃতি, বিভিন্ন ছবি বিদ্যমান, যদিও সেগুলো শৈল্পিকভাবে ফুটিয়ে তোলা হয়। কিন্তু এই মন্দিরের দেয়ালে এমন কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি। কেবল রামায়ণ ও মহাভারতের বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন গল্প, বিভিন্ন সিচুয়েশান, সেগুলোকে সুন্দরভাবে শৈল্পিকভাবে নিপুণ হাতে ফুটিয়ে তোলা হয়েছে। স্টেডিয়ামের গ্যালারির মতো মন্দিরটির চারপাশে
আছে বিশ্রাম নেবার স্থান, যেখানে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা সেখানে বসে বিশ্রাম নিতে পারে। মন্দিরের বাইরে আছে বড় খোলা জায়গা, যে জায়গাটিতে মেলা বসে, রাস মেলা 1 মাসব্যাপী। আর এও বলা হয়ে থাকে মন্দিরটির প্রথম দিকে নাম ছিল নবরত্ন মন্দির, কারণ মন্দিরের 9টি চূড়া ছিল, যে 9টি চূড়ায় 9টি রত্ন রাখা ছিল। ভূমিকম্প হবার পরে সেই 9টি চূড়া ধ্বংস হয়ে যায়, যেগুলি পরবর্তীতে আর ঠিক করা সম্ভব হয়নি। তবে এখনও একটি রত্ন যেটি রাজবাড়িতে রাখা আছে, যেটি খুবই দামি। রাজবাড়িটা মন্দির থেকে বেশ দূরে, এবং একটি নদী আছে রাজবাড়ি থেকে মন্দিরের দিকে, যে নদীপথে, যাকে ঢেপা নদী বলে, সেই ঢেপা নদীপথে রাসমেলার সময় সেই রত্নটি রাজবাড়ি থেকে নদীপথে আনা হয় নিরাপত্তা সহকারে এই মন্দিরে। আবার রাসমেলা শেষে, পুজোর আয়োজন শেষে, অনুষ্ঠান শেষে সেই রত্নটি আবার রাজবাড়িতে পাঠিয়ে দেওয়া হয় পরের বছরের জন্য। কান্তজির মন্দিরটি কেবল একটি মন্দিরই নয়, এটি একটি দর্শনীয় স্থান। আমি যখন গেছিলাম তখন সেখানে হিন্দুদের থেকে মুসলিম দর্শনার্থী সংখ্যাই বেশি ছিল, এবং মানুষের উপভোগ করে এখানে ছবি তুলতে, এই জায়গাটি ঘুরে দেখতে। আর এখানে আসলে কেন যেন ইতিহাসকে খুঁজে পাওয়া যায়। কান্তনগর বাজারে নেমে এই মন্দিরে যাওয়ার পথে আপনার আরও দুটি বিশেষ বিষয় আপনার চোখে বাঁধবে। একটি হচ্ছে গিয়ে ঢেপা নদী, এবং ঢেপা নদীর উপর একটি ব্রিজ, যে নদীটা বেশ প্রশস্ত, ব্রিজটাও বেশ চওড়া এবং জায়গাটা বেশ সুন্দর। বর্ষাকালে গেলে আপনি তখন জল দেখতে পাবেন নদীতে, কিন্তু বর্ষাকাল ছাড়া গেলে এই নদী থাকবে একেবারে শুকনো। এছাড়া নদী পেরিয়েই আপনাদের চোখে পড়বে একটি প্রত্নতত্ত্ব জাদুঘর, যেখানে গেলে আপনি বাংলার উত্তর অঞ্চলের অনেক ঐতিহাসিক বিষয় বস্তু আপনার সামনে আসবে। আপনি হারিয়ে যাবেন হাজার বছর পেছনে। মন্দিরের চারদিকেই কৃষ্ণ এবং রুক্মিণীর মূর্তি রাখা, এবং এই রুক্মিণী হলো লক্ষ্মীর অবতার। আর রুক্মিণীকে ধারণা করা হয় ভাগ্যের দেবী। সাধারণত রুক্মিণীর পূজা করা হয় মহারাষ্ট্রে, ভারতের মহারাষ্ট্রে এবং দক্ষিণ ভারতে। কৃষ্ণের সাথে কৃষ্ণ, রুক্মিণী এবং তাদের কৃষ্ণের আরেক স্ত্রী সত্যভামা। প্রাচীনকালের নির্মাণশৈলীর মধ্যে এক ধরনের শিল্প খুঁজে পাওয়া যেত, শৈল্পিক ছায়া খুঁজে পাওয়া যেত, যেটা বর্তমান সময়ে পাওয়া যায় না। এটা সেই রোমান সভ্যতা থেকে শুরু করে গ্রিক সভ্যতা, মায়ান সভ্যতা, ইজিপশিয়ান সভ্যতা, এমনকি হিন্দুদেরও আদি যে মন্দির বা নির্মাণ শৈলী বা প্রাসাদ ছিল, যেগুলো এখনও টিকে আছে, সেগুলো দেখলেই বোঝা যাবে এগুলো কতটা সময় নিয়ে, কতটা মনের মাধুরী নিয়ে, কতটা আবেগ নিয়ে বানানো হতো। কিন্তু বর্তমানে এমন হয় না। বর্তমানে এখন আমরা যা দেখতে পাই, এক একটি আধুনিক জেলখানার মতো করে প্রাসাদ বা ভবন। কিন্তু আমরা চাইলেই পারি আমাদের আশপাশকে সুন্দর করে শৈল্পিকভাবে নির্মাণ করতে। আমাদের থাকার জায়গা, আমাদের প্রার্থনার স্থান, আমাদের সব কিছু। সন্তানকে ঐতিহাসিক স্থান দেখাতে নিয়ে যান, তাহলে সেই সন্তান ইতিহাসের এই গল্পগুলো শুনে শুনে বড় হবে। তার মেধার বিকাশ অন্যদের থেকে আলাদা হবে, তার জানার আগ্রহ বেড়ে যাবে। তার সকল প্রশ্নের উত্তর দিন, তাকে গল্পগুলো খুলে বলুন। গল্পগুলো বিশ্বাস করা না করার কোনো বিষয় না, কিন্তু সকল সভ্যতা, সকল মিথ, সকল পৌরাণিক গল্প, এগুলো জানা উচিত সকল বেড়ে ওঠা বাচ্চাদের। একজন মানুষ যতটা ইতিহাস জানবে, সে ততটা ভবিষ্যৎকে দেখতে পাবে তার চোখের সামনে। ফলে প্রতি মাসে একবার করে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যান, এবং উপার্জনের একটা অংশ শুধু ঘোরাঘুরির জন্য জমিয়ে রাখুন। আপনার সন্তানকে হিস্টোরিক্যাল ও মাইথোলজিক্যাল গ্রেট ক্যারেক্টারগুলো ধারণ করে বেড়ে উঠতে সহায়তা করুন, যা আপনার সন্তানকে মেধার দিক থেকে করবে শক্তিশালী। আমরা আশা করব বাংলাদেশেও এর থেকেও আরও সুন্দর স্থাপনা স্থাপিত হবে খুব শীঘ্রই, যা দেখতে মানুষ দূর দূরান্ত থেকে আসবে। উল্লেখ্য, 1897 সালের ভূমিকম্পে উত্তরবঙ্গের সকল স্থাপনাই ক্ষতিগ্রস্ত হয়। এই মন্দিরটিও তার ব্যতিক্রম ছিল না। পরিবার নিয়ে ঘুরে আসুন, ভালো লাগবে অবশ্যই।